হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার নাম প্রিয়াঙ্কা, বয়স 20 বছর, উচ্চতা 5 ফুট। আমার জগৎটা ছিল শুধু পড়াশোনার চারপাশে ঘোরা। বিয়ের পাতায় হারিয়ে থাকাই ছিল আমার জীবন। আমি ছিলাম একটা সুন্দর স্বপ্নে বাঁচা মেয়ে, যার চোখে সবসময় ভবিষ্যতের বর্বর স্বপ্ন ঝিলিক মারত। কিন্তু জীবন কখন কোনো মোড় নেবে তা কেউ জানে না। হঠাৎ একদিন পেটে তীব্র ব্যথা শুরু হলো। প্রথমে মনে হলো হয়তো সামান্য কোনো সমস্যা, কিন্তু ডাক্তারের কাছে গিয়ে যখন পরীক্ষা করালাম তখন আমার পুরো দুনিয়া উল্টপাল্ট হয়ে গেল। আমি গর্ভবতী। এটা শুনে আমার হৃৎপিণ্ড যেন লাফিয়ে উঠল। চোখের সামনে অন্ধকার নেমে এল। কিছুই বুঝে উঠতে পারছিলাম না, এটা কিভাবে সম্ভব। আমি তো কখনো কারো এত কাছে যাওয়ার সাহসই করিনি। যখন এই খবর আমার দাদার কানে গেল, তিনি আমাকে কিছুই জিজ্ঞেস করলেন না, কিছুই বললেন না। শুধু সমাজের বদনাম আর নিজের ইজ্জতের ভয়ে আমার বিয়ে ঠিক করে দিলেন আমাদের বাড়ির একজন কাজের লোকের সঙ্গে। সেই ছেলেটির সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না, তাকে আমি ভালো করে চিনতামও না। আমার মাথায় আসছিল না আমার দোষটা কি ছিল, কেন আমার সঙ্গে এমন হলো। কিন্তু দাদার সিদ্ধান্ত ছিল পাথরের লাইনের মতো। আমার কণ্ঠস্বর কেউ শুনল না। বিয়ের 7 মাস পর আমি যখন একটি সন্তানের জন্ম দিলাম, তখন আমার শ্বাস যেন থেমে গেল। সেই শিশুটিকে দেখে আমি হতবাক হয়ে গেলাম। এই শিশু আমার কিভাবে হতে পারে? আমি তো কখনো কারো এত কাছে যাইনি। আমি পুরোপুরি ধাক্কার মধ্যে ছিলাম, কিন্তু আমার কাছে কোনো উত্তর ছিল না, কোনো সাহায্য না। মায়ের চলে যাওয়ার পর থেকে দাদা অনেক বদলে গিয়েছিলেন। তার মধ্যে আর সেই ভালোবাসা, সেই মমতা ছিল না যা একসময় তার মুখে ছলছল করত। এখন তিনি প্রতিটি বিষয়ে আমার উপর সন্দেহ করতেন, আমাকে প্রশ্ন করতেন, যেন আমি তার বোন নয়, কোনো অচেনা মানুষ। একদিন কলেজ থেকে ফিরে দেখি দাদা বাড়িতে। আমি অবাক হয়ে গেলাম। এই সময় তিনি তো সবসময় অফিসে থাকেন, আজ বাড়িতে কেন? গরমে আমার অবস্থা খারাপ, কাপড় ঘামে ভিজে একাকার। দাদার গভীর দৃষ্টি আমার উপর গেঁথে গেল। তার চোখে যেন কিছু খুঁজে বেড়াচ্ছিল। তিনি কঠিন গলায় জিজ্ঞেস করলেন, আজ এত দেরি হলো কেন? কোথায় ছিলি? কার সঙ্গে ছিলি? আমি ভয়ে ভয়ে বললাম, কলেজে এক্সট্রা ক্লাস ছিল, তাই দেরি হয়ে গেল। চাইলে ড্রাইভারকে জিজ্ঞেস করতে পারেন দাদা। তিনি কোনো উত্তর দিলেন না, শুধু আমাকে মাথা থেকে পা পর্যন্ত দেখতে লাগলেন। তার চোখের প্রশ্নগুলো কথার চেয়েও তীক্ষ্ণ ছিল। আমি আর কিছু না বলে নিজের ঘরে চলে গেলাম। ঘরে গিয়ে তাড়াতাড়ি কাপড় বদলে বাথরুমে গেলাম স্নান করতে। জলের ধারা আমার মুখে পড়ছিল, কিন্তু হঠাৎ একটা অদ্ভুত অনুভূতি হলো, যেন কেউ আমাকে দেখছে। আমার বুকের ভেতর ধরাস ধরাস শুরু হয়ে গেল। আমি তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিলাম। দাদার এই সন্দেহ আমাকে সবসময় অস্থির করে তুলত। তিনি আমার দাদা, কিন্তু তার ব্যবহার সবসময় কঠোর প্রশ্নে ভরা। আমাদের কলেজের ড্রাইভার বিকাশ, বয়স 24-25 হবে। দাদার তার উপর খুব ভরসা ছিল, কারণ তার বাবাও আমাদের বাড়িতে কাজ করত। কিন্তু আমার মনে হতো দাদা আমার উপর সবসময় নজর রাখতেন। এমনকি রাতেও তিনি আমার ঘরের আশপাশে ঘুরতেন। আমার এটা একদম পছন্দ হতো না। গরমের রাতে মায়ের সময় আমি প্রায় হাফ প্যান্ট আর গেঞ্জিতে আরামে ঘুমিয়ে পড়তাম। কিন্তু এখন দাদার ভয়ে আমাকে পুরো হাতার জামা আর পাজামা পরে থাকতে হতো। মা যখন এই দুনিয়া ছেড়ে চলে গেলেন, আমার বয়স ছিল মাত্র 15। তখন দাদা আমার কাছে একটা নিরাপত্তার দেয়াল ছিলেন। আমার প্রতিটি ভয়ে, প্রতিটি আনন্দের সঙ্গী তিনি। আমাকে সব খারাপ নজর থেকে বাঁচাতেন। কিন্তু মায়ের চলে যাওয়ার পর তার মধ্যে সেই ভালোবাসার দাদাটি যেন চিরতরে হারিয়ে গেল। তার চোখে এখন একটা অদ্ভুত সন্দেহ, একটা কঠোরতা, যা আমাকে ধীরে ধীরে দমিয়ে দিচ্ছিল। এখন আমার বয়স 20। এই বয়সে মেয়েরা নিজেকে খুঁজে, স্বপ্ন দেখে, দুনিয়াটাকে বোঝার চেষ্টা করে। কিন্তু আমার জন্য এসব যেন একটা স্বপ্নই রয়ে গেল। আমার দুনিয়া সীমাবদ্ধ হয়ে গেল আমার ঘর, বাড়ির 4 দেয়ালের মধ্যে। দাদার সেই তীক্ষ্ণ নজর যখনই আমি বাড়িতে হাঁটতাম, মনে হতো যেন আমার বুকে গেঁথে যাচ্ছে। এই নজর আমার মধ্যে একটা অদ্ভুত অস্বস্তি জাগাত। এই অস্বস্তি থেকে বাঁচতে আমি প্রায় নিজের ঘরে লুকিয়ে থাকতাম। কলেজ ছিল আমার একমাত্র মুক্তি। সেখানে আমি সুরভির সঙ্গে দেখা করতাম, আমার একমাত্র সত্যিকারের বন্ধু। মন ভারী হলে আমি তার বাড়ি চলে যেতাম। সুরভির ভাই অরুণ ছিল একটু আলাদা। তার চোখে ছিল সম্মান, একটা আপন ভাব, যা দাদার নজরের থেকে সম্পূর্ণ ভিন্ন। হয়তো সে আমাকে পছন্দ করত, কিন্তু দাদার ভয়ে আমি কখনো তার দিকে এগিয়ে তাকানোর সাহস করিনি।
কিন্তু আমার এই ছোট্ট মুক্তিও বেশিদিন টিকল না। একদিন হঠাৎ দাদা কলেজে হাজির হলেন। আমাকে অরুণের সঙ্গে কথা বলতে দেখে তার চোখে এমন রাগ ফুটে উঠল যে আমার রুহ কেঁপে উঠল। একটা কথাও না বলে তিনি আমাকে গাড়িতে তুলে সোজা বাড়ি নিয়ে এলেন। সেই রাতে তার গলা গর্জে উঠল, আমি আমার ইজ্জত দাওয়ায় লাগাতে পারি না। তুমি আমার ভরসা ভেঙেছ। আমি চিৎকার করে বলতে চাইলাম, দাদা আমি কিছু ভুল করিনি, কিন্তু আমার কণ্ঠ তার রাগের সামনে দমে গেল। পরের মুহূর্তেই আমার পড়াশোনায় বাধা পড়ল। আমার স্বাধীনতা কেড়ে নেওয়া হলো। আমি আমারই বাড়িতে একজন বন্দী হয়ে গেলাম। তারপর এলেন মৃণাল কাকু, দাদার পুরনো বন্ধু এবং ব্যবসার পার্টনার। তিনি প্রায়ই আমাদের বাড়িতে আসতেন। আমাকে দেখে তিনি হেসে বললেন, প্রিয়াঙ্কা, পড়াশোনা কেমন চলছে? তার এই প্রশ্নে আমার চোখে জল এসে গেল। আমি থামতে না পেরে আমার সমস্ত কষ্ট তাকে বলে ফেললাম। তিনি মন দিয়ে আমার কথা শুনলেন, তারপর বললেন, চিন্তা করিস না, আমি তোর দাদার সঙ্গে কথা বলবো। তোর পড়াশোনা আবার শুরু হবে কি? তার কথায় আমার মনে একটু শান্তি এলো। মনে হলো হয়তো এবার আমার জীবন ঠিক পথে ফিরবে। কিন্তু আমি জানতাম না আমার জীবন আরও বড় বিপদের মুখে পড়তে চলেছে। অন্ধকার নেমে এল। 2-3 দিন পর এক রাতে আমি গভীর ঘুমেছিলাম। হঠাৎ দাদা আমার ঘরে ঢুকলেন। তখন আমার ফোন বাজছিল। তিনি কিছু না জিজ্ঞেস করে ফোন তুলে নিলেন। স্ক্রিনে অরুণের নাম ছলছল করছিল। আসলে সুরভি অরুণকে বলেছিল যে তার জন্য দাদা আমার পড়াশোনা বন্ধ করে দিয়েছেন। অরুণের খুব খারাপ লাগছিল, তাই সে আমাকে ক্ষমা চাইতে ফোন করেছিল। কিন্তু দাদা এর ভুল অর্থ বুঝলেন। তার মনে হলো আমার আর অরুণের মধ্যে কিছু চলছে। সেই রাত থেকে তিনি আমার ফোন কেড়ে নিলেন এবং ঘর থেকে বের হতে নিষেধ করলেন। আমি যেন একটা পিঞ্জরে বন্দি পাখি হয়ে গেলাম। তারপর এক রাতে আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ দাদা আমার ঘরে এলেন। চোখ খুলে দেখি তিনি আমার মাথার কাছে দাঁড়িয়ে। ঠান্ডা গলায় বললেন, আজ থেকে তুমি আমার ঘরে ঘুমোবে। আমার হৃৎপিণ্ড জোরে জোরে ছটফট করতে লাগলো। আমি হতবাক হয়ে গেলাম। দাদার সঙ্গে ঘুমানো? আমি তো 20 বছরের মেয়ে। তার নজর, তার ব্যবহার, তার আমাকে ঘিরে দেখা। এখন আমি সব বুঝতে শুরু করেছিলাম। আমি হিমশিম খেয়ে বললাম, দাদা আমি আমার ঘরেই ঠিক আছি। কিন্তু তিনি রেগে গিয়ে বললেন, রাতে তোমার ঘরে কে আসে? আমার কথা শোনো। আমার চোখে জল এসে গেল। আমি কাঁদতে কাঁদতে বললাম, একবার আমার উপর ভরসা করো। কিন্তু দাদা কঠিন গলায় বললেন, যতটা ভরসা করার ছিল করেছি। এখন তুমি আমার ঘরেই ঘুমাবে। সেই দিন থেকে আমি দাদার ঘরে ঘুমোতে শুরু করলাম। 3 মাস কেটে গেল। কিন্তু এই 3 মাস আমার কাছে নরকের মতো ছিল। প্রতি রাত ভয়ে, ঘৃণায় আর অসহায়তায় কাটে। তারপর একদিন আমার শরীর খারাপ হতে শুরু করল। মাথা ঘুরছিল, শরীর ভারী লাগছিল, মাঝে মধ্যে পড়ে যাচ্ছিলাম। দাদা আমার অবস্থা দেখে তার চোখের সন্দেহ জ্বলে উঠল। তিনি রেগে বললেন, তুমি গর্ভবতী। কলেজের সেই ছেলেটার সঙ্গে যা করছিলে তার ফল এখন সামনে এসে গেছে। আমার পায়ের নিচে মাটি সরে গেল। আমি চিৎকার করে বললাম, দাদা আমি কিছু ভুল করিনি। কিন্তু তিনি আমার একটা কথাও শুনলেন না। রাগে ঘরের জিনিসপত্র ভাঙতে শুরু করলেন আর চেঁচিয়ে বললেন, তুমি আমাদের খানদানের ইজ্জত মাটিতে মিশিয়ে দিয়েছ। এখন সমাজে আমরা মুখ দেখাব কি করে? আমার পুরো শরীর কাঁপছিল। আমার জীবন এক মুহূর্তে বদলে গিয়েছিল। আমি কিভাবে নিজের সাফাই দেব বুঝতে পারছিলাম না। কারণ দাদা আমাকে কিছু না শুনেই দোষী সাব্যস্ত করলেন। সেই মুহূর্তে তিনি মৃণাল কাকুকে ফোন করে বাড়িতে ডাকলেন। কাকু এসে দাদার সামনে আমাকে বদনাম করলেন। তিনি ঘৃণা ভরা চোখে আমার দিকে তাকিয়ে বললেন, প্রিয়াঙ্কা, আমি ভেবেছিলাম তোর দাদার ভুল বোঝাবুঝি হয়েছে। কিন্তু তুই তো তার ইজ্জত মাটিতে মিশিয়ে দিলি। তার কথা শুনে আমার হৃদয় ভেঙে গেল। আমি সাহস জুটিয়ে বললাম, কাকু আমি কিছু ভুল করিনি। কিন্তু কেউ আমার কথা শোনেনি। মৃণাল কাকু দাদার কানে ফিসফিস করে বললেন, এর একটাই সমাধান। ওর বিয়ে তাড়াতাড়ি কারো সঙ্গে করে দাও। এতে বদনামও হবে না, আর শিশুটাও একটা নাম পাবে। তারা দুজনে এই ভাবনাতেই ছিলেন। এমন সময় আমাদের কাজের ছেলে বিকাশ জানিয়ে এল। তাকে দেখে দাদার চোখে একটা অদ্ভুত চমক খেলে গেল। যেন তিনি কোনো পথ খুঁজে পেলেন। কোনো দ্বিধা না করে তিনি বিকাশকে জিজ্ঞেস করলেন, তুমি কি প্রিয়াঙ্কার সঙ্গে বিয়ে করবে? আমি হতবাক হয়ে গেলাম। আমার শ্বাস থেমে গেল। দাদা কি সত্যিই আমাকে একজন কাজের লোকের সঙ্গে বিয়ে দেওয়ার কথা ভাবছেন? আমি কাঁপা গলায় বললাম, দাদা আমি কিছু ভুল করিনি। কিন্তু দাদার মুখে কোনো অনুশোচনা ছিল না। বিকাশও অবাক হয়ে গিয়েছিল।
সে ভয়ে ভয়ে বলল, সাহেব, আমি প্রিয়াঙ্কার সঙ্গে বিয়ে কিভাবে করতে পারি? সে তো আমার মালিকের বোন। কিন্তু দাদা তার কথা শুনলেন না। তিনি বিকাশের কাঁধে হাত রেখে বললেন, তুমি যদি ওকে বিয়ে করো, আমি তোমার পুরো জীবন বদলে দেব। তোমার মা বাবার কোনো অভাব থাকবে না। দাদার কথায় ছিল লোভ, হুমকি আর বাধ্যবাধকতা। বিকাশ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে মাথা নিচু করে বলল, ঠিক আছে সাহেব, যদি এটাই আপনার ইচ্ছা, আমি রাজি। আমার দুনিয়া সেই মুহূর্তে অন্ধকারে ডুবে গেল। পরের দিনই আমার ইচ্ছার বিরুদ্ধে আমার বিয়ে হয়ে গেল বিকাশের সঙ্গে। আমি যেন একটা পুতুল, যাকে তার নিজের দাদা অন্যের হাতে তুলে দিল। বিয়ের পর দাদা বিকাশকে একটা বিলাসবহুল অ্যাপার্টমেন্ট উপহার দিলেন এবং বললেন, এখন এটা তোমার দায়িত্ব। বিকাশ আমাকে নিয়ে অ্যাপার্টমেন্টে চলে এলো। কিন্তু আমার হৃদয় ভেঙে খানখান হয়ে গিয়েছিল। আমি তাকে স্পষ্ট বলে দিলাম, এই বিয়ে শুধুই নামের। তুমি আমার স্বামী হয়েছ, কিন্তু আমি তোমাকে কখনো সেই অধিকার দেব না। আমরা আলাদা ঘরে থাকব। বিকাশ আমার দিকে তাকাল। তার চোখে কোনো লোভ ছিল না, শুধু ছিল একটা গভীর বোঝাপড়া। সে হেসে বলল, আমার কোনো অভিযোগ নেই প্রিয়াঙ্কা। আমি শুধু চাই তুমি সুখী হও। সময় কাটতে লাগল। বিকাশ একজন ভালো মানুষ হিসেবে আবির্ভূত হল। সে কখনো আমার উপর চাপ সৃষ্টি করল না, আমার পেটে বেড়ে ওঠা শিশু নিয়েও কোনো প্রশ্ন করল না। সে সবসময় চুপচাপ আমার পাশে দাঁড়িয়ে থাকত। কিন্তু আমার মনে পুরোপুরি বিশ্বাস ছিল যে এইসব কিছুর পেছনে দাদার হাত আছে। বিয়ের আগে 3 মাস আমি দাদার ঘরে ঘুমিয়েছি। আমার প্রায় মনে হতো কিছু একটা ঠিক নেই। অনেক সময় ঘুম থেকে উঠে দেখতাম আমার কাপড় ঠিকঠাক পরা নেই। আমি সবসময় ভাবতাম, রাতে কি এমন হয়েছিল যে আমার মনে নেই? ধীরে ধীরে আমার মনে ভয়ঙ্কর সন্দেহ জন্ম নিল। একদিন নিজেকে প্রশ্ন করলাম, যদি আমি কোনো ভুল না করে থাকি, তাহলে আমি গর্ভবতী হলাম কিভাবে? হঠাৎ আমার রোমাঞ্চ হয়ে গেল। আমার নিজের দাদাই কি এই শিশুর পিতা? এই চিন্তায় আমি পুরোপুরি ভেঙে পড়লাম। আমি নিজেকে ঘৃণা করতে শুরু করলাম। যদি আমার এই ধারণা সত্যি হয়, আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। কিন্তু এখন কিছু করাও অসম্ভব ছিল। এভাবেই আরও 6 মাস কেটে গেল। আমার প্রসবের সময় এসে গেল। বিকাশ আমাকে হাসপাতালে নিয়ে গেল। আমি ব্যথায় ছটফট করছিলাম। কিন্তু তার চেয়েও বড় ব্যথা ছিল এই যে শিশুকে আমি জন্ম দিতে চলেছি, তাকে আমি গ্রহণ করতে প্রস্তুত নেই। ডাক্তার শিশুটিকে আমার দিকে এগিয়ে দিতেই আমি মুখ ফিরিয়ে নিলাম। আমি তাকে দেখতেও চাইনি। যে শিশুর জন্য আমার পুরো জীবন ধ্বংস হয়ে গেল, তাকে আমি কিভাবে ভালোবাসব? কিন্তু বিকাশ এটা দেখে শিশুটিকে ভালোবাসায় কোলে তুলে নিল। তার চোখে একজন পিতার মমতা ছড়িয়ে পড়ছিল। সে শিশুটিকে চুমু খেয়ে বলল, এটা আমার রক্ত নাও হতে পারে, কিন্তু এটা আমার জীবন। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে ধীরে ধীরে জিজ্ঞেস করলাম, বিকাশ, তুমি কিভাবে একটা অবৈধ শিশুকে এত ভালোবাসায় গ্রহণ করতে পারো, যখন তুমি জানো এটা তোমার নয়? বিকাশ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আমার চোখে চোখ রেখে বলল, প্রিয়াঙ্কা, আমি তোমাকে ভালোবাসি। আর তোমার সঙ্গে জড়িত প্রতিটি জিনিস আমার কাছে ততটাই প্রিয়। তুমি এই শিশুকে জন্ম দিয়েছ, তাই এটা আমার কাছে অন্য কারো শিশু নয়, আমার নিজের গু। তুমি যদি সত্যিটা জানতে চাও, তাহলে প্রথমে আমাকে প্রতিজ্ঞা করো যে তুমি যা জানবে তা তোমার হৃদয়ে চাপা দিয়ে রাখবে, কাউকে বলবে না। এই কথা যদি কেউ জানে, তাহলে এর সবচেয়ে খারাপ প্রভাব পড়বে তোমার এই নিষ্পাপ শিশুর উপর। এতে তার কোনো দোষ নেই। আমি সত্য জানার জন্য উন্মুখ হয়ে উঠলাম। আমি বিকাশের চোখে তাকিয়ে বললাম, ঠিক আছে, আমি প্রতিজ্ঞা করছি। তুমি যা বলবে আমি কাউকে বলবো না। কিন্তু সত্যিটা যখন আমার সামনে এলো, আমার পায়ের নিচে মাটি সরে গেল। এই শিশুর পিতা ছিলেন সেই মানুষ যার উপর আমি নিজের থেকেও বেশি ভরসা করতাম, মিনাল কাকু। বিকাশ বলল, একদিন মিনালজি বাড়িতে এসেছিলেন। তখন বাড়িতে শুধু তুমি আর আমি ছিলাম। তোমার মাথায় খুব ব্যথা ছিল, তাই তুমি আমাকে চা বানাতে বলেছিলে। আমি যখন রান্নাঘরে গেলাম, মিনালজি এলেন। তিনি জিজ্ঞেস করলেন আমি কার জন্য চা বানাচ্ছি। যখন জানলেন চা তোমার জন্য, তখন কোনো অজুহাতে আমাকে বাইরে পাঠিয়ে দিলেন, বললেন তিনি নিজে তোমাকে চা দেবেন। আমি চলে গেলাম। কিন্তু ফিরে এসে দেখি মিনালজি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন, তার শার্টের বোতাম খোলা। আমার কেমন যেন সন্দেহ হলো। আমি দৌড়ে তোমার ঘরে গেলাম, দেখলাম তুমি অজ্ঞান হয়ে পড়ে আছো, তোমার কাপড় এলোমেলো। আমি তখনই বুঝে গিয়েছিলাম কিছু ভয়ঙ্কর ঘটে গেছে। এইসব শুনে আমার আত্মা কেঁপে উঠল। হঠাৎ আমার সেই দিনের কথা মনে পড়ে গেল। মিনাল কাকু নিজে আমার জন্য চা নিয়ে এসেছিলেন। আমি কিছু না ভেবে সেই চা খেয়ে ফেলেছিলাম।
আমি কিভাবে জানব যে যিনি আমার বাবার মতো ছিলেন তিনি আমার সঙ্গে এমন জঘন্য কাজ করবেন? চা খাওয়ার পর আমার গভীর ঘুম এসে গিয়েছিল, হয়তো আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। বিকাশ আরও বলল, আমার মনে হয়েছিল কিছু ভয়ঙ্কর ঘটতে চলেছে, তাই আমি আমার কাজ ফেলে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছিলাম। কিন্তু আমি পৌঁছানোর আগেই মৃণাল জি তার জঘন্য কাজ করে ফেলেছিলেন। আমি তোমার ঘরে গিয়ে তোমাকে ঢেকে দিয়েছিলাম, তোমার কাপড় ঠিক করে দিয়েছিলাম। সেই থেকে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তার কথা শুনে আমার যেন দম বন্ধ হয়ে এলো। আমার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরছিল, আমার দাদা কি কখনো এই সত্য জানতে পারবেন? যে মানুষ আমাকে দাদার থেকে দূরে সরিয়ে দিচ্ছিল সে ছিল তার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। আমি বিকাশের দিকে তাকিয়ে বললাম, এখন তুমি এই সত্য দাদাকে জানাও। তিনি সবসময় আমার উপর সন্দেহ করেছেন, কিন্তু আসল দোষী তো অন্য কেউ। অন্তত এখন তার জানা উচিত যে তার বোন নির্দোষ। বিকাশ সময় নষ্ট না করে দাদাকে ফোন করল এবং তাকে তৎক্ষণাৎ ডেকে পাঠাল। দাদা এসেই বিকাশের মুখে পুরো সত্য শুনলেন। তার চোখে অনুশোচনার জল ছড়িয়ে পড়ল। তিনি আমার সামনে হাত জোর করে ফুপিয়ে কাঁদতে লাগলেন, প্রিয়াঙ্কা, আমাকে মাফ করে দাও। আমি আমার বোনের উপর ভরসা করিনি, তোমাকে ভুল বুঝেছি। যদি এই শিশু না থাকত আমি এখনই মৃণালকে জেলে পাঠাতাম। কিন্তু এখন আমার এত সাহস নেই যে আমি দুনিয়ার সামনে এই সত্য তুলে ধরি কি দাদা সেই মুহূর্তে মৃণালের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলেন এবং আমাকে ও বিকাশকে তার সঙ্গে বাড়িতে নিয়ে এলেন। সেই দিন আমি বুঝলাম ভরসাই সবচেয়ে বড় জিনিস। যদি দাদা আমার উপর ভরসা করতেন তাহলে আমাকে এত কিছু সহ্য করতে হতো না। আমি আর বিকাশ একে অপরের কাছে প্রতিজ্ঞা করলাম যে আমরা আমাদের সন্তানদের কথা সবসময় শুনব, তাদের উপর ভরসা করব, যাতে আর কোনো প্রিয়াঙ্কাকে এমন কষ্ট সহ্য করতে না হয়। এই গল্প থেকে আমরা শিখি, নারী কোনো বস্তু নয় যাকে সমাজের ইজ্জতের নামে জারতার হাতে তুলে দেওয়া যায়। একজন মেয়ের জীবনের উপর শুধু তারই অধিকার। সমাজের ভয় আমাদের সত্য থেকে পালাতে বাধ্য করতে পারে, কিন্তু সত্যিকারের ভালোবাসা, আত্মসম্মান আর সাহসই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি দেয়া। যদি কখনো তুমি এমন কোনো পরিস্থিতিতে পড়ো তাহলে মনে রাখবে তোমার কণ্ঠস্বরের মূল্য আছে, তোমার জীবন তোমার নিজের। কোনো সম্পর্ক জোর করে হওয়া উচিত নয়। যদি তুমি কোনো অন্যায়ের মুখোমুখি হও তাহলে নিজের কথা বলার সাহস জোগাড় করো, হিম্মত হারিও না, নিজের সত্যের মুখোমুখি হও আর কখনো নিজেকে একা ভেবো না। বন্ধুরা, যদি এই গল্প তোমাদের ভালো লেগে থাকে তাহলে এটাকে বেশি বেশি শেয়ার করো, আমার গল্প সবাইকে জানাও।